আগমন, শুভেচ্ছা স্বাগতম। চট্টগ্রামবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। চট্টগ্রামের জনসভায় দলীয় প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিলেন তারেক রহমান। বিজয়ী হলে জনগণকে সাথে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ করতে চায় বিএনপি। ধানের শীষের উপর আস্থা রাখুন, ইনশাআল্লাহ বিএনপির উপর আস্থা রাখুন। বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সেই প্রত্যাশা পূরণে কাজ করবে। ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। ক্ষমতায় এলে চাঁদাবাজি বন্ধ করে কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস। 12 তারিখ হা হবে না না হবে? আর একটু জোরে বলেন, হা হবে না না হবে? যারা নার চিন্তা লুকে লুকে করছে তাদের ভিতর কেঁপে উঠুক, সেই রকম করে হা বলেন, হা না না। প্রচার গণসংযোগে সরগরম অলিগলি। সকাল থেকে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমরা আপনাদের সাথের লোক, কাছের লোক। আমরা কোনোদিন আপনাদেরকে বিক্রি করে সম্পদ বানাই না। শাসক হব না সেবক হব, আর সেবার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্ব দিব এই এলাকায় বিশেষ করে। বাস্তবিক যে পরিকল্পনা আমাদের, যেটা আমরা বাস্তবায়ন করতে পারবো, এমন পরিকল্পনাগুলোই আমরা দিয়েছি। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, জানালেন সিইসি। নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ইউএনডিপি। নির্বাচনের আগে চূড়ান্ত একনেক সভার কার্যতালিকায় 26 প্রকল্প প্রস্তাব, ব্যয় ধরা হয়েছে প্রায় 46,000 কোটি টাকা। সাফ নারী ফুটসালের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ দলের বাজিমাত। মালদ্বীপের জালে সাবিনা সোমিয়াদের 14 গোল। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। বিজয়ী হলে জনগণকে সাথে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ করবে বিএনপি। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠের জনসভায় এই প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা 12:30টার দিকে তিনি জনসভায় যোগ দেন। মঞ্চে রাখা বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, অতীতের মতো যেন জনগণের অধিকার কেউ কেড়ে নিতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র ও বাকস্বাধীনতার পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জুলাই অভ্যুত্থানে শহীদের আত্মত্যাগকে মূল্য দিতে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার পক্ষে সবাইকে এগিয়ে আসতে বলেন তিনি। জানান, বিগত 15 বছর ধরে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে, এখনো একটি চক্র এমন ষড়যন্ত্রে লিপ্ত। সেই ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। বেকার সমস্যা দূর করতে চট্টগ্রামে ইপিজেডের সংখ্যা বৃদ্ধির প্রতিশ্রুতিও দেন তিনি। একই সাথে বলেন, বন্দরনগরী জলাবদ্ধতা নিরসনে নতুনভাবে শুরু হবে খাল খনন কর্মসূচি। বিকেলে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। এরপর কুমিল্লা জেলার 14 হাই স্কুল মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন। এছাড়া কুমিল্লা সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় আরও 2টি জনসভা করবেন তিনি। এরপর ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে একটি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। যদি আমাদের বাংলাদেশ আমাদের মতন সুন্দর করে গড়ে তুলতে হয়, তাহলে গণতন্ত্রের পক্ষে সকল শক্তিকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কারণে ওয়াসিম আকরাম সহ বহু মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছেন। তাদের জীবনের মূল্যকে যদি আজ আমাদের তাদের মূল্য দিতে হয়, তাদের জীবনের ত্যাগকে, তাহলে অবশ্যই আজকে আমাদের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে। এবং যা মাত্র বললাম আমি, ইনশাআল্লাহ ধানের শীষের উপর আস্থা রাখুন, ইনশাআল্লাহ বিএনপির উপর আস্থা রাখুন। বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সেই প্রত্যাশা পূরণে কাজ করবে। চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছে তারেক রহমানের গাড়ি বহর। সেই বহরের সাথে আছেন সহকর্মী আরিফিন শাকিল। আমরা শাকিলের সঙ্গে একটু যুক্ত হব। তারেক রহমানের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে চাই আপনার কাছে। আর জনসভায় কোন কোন বিষয়ে বিশেষ গুরুত্ব দিলেন বিএনপি চেয়ারম্যান, একটু জানাবেন আমাদের।
শুরুতে এখনও তিনি চট্টগ্রাম শহর থেকে বের হতে পারেননি, কারণ চারপাশেই জনতার ভিড়, মানুষ দুপাশে, রাস্তার দুপাশেই অবস্থান করছেন। আপনাকে যদি ছবিতে দেখাতে চাই, এখনও আমরা শহর থেকে অনেক দূরে এসেছি, তারপরেও কিন্তু একেবারেই যারা সাধারণ মানুষ তারা রাস্তায় এসে দাঁড়িয়ে আছেন, নারী পুরুষ নির্বিশেষে তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তাকে সালাম দেওয়ার জন্য। এর বাহিরে যদি আপনাকে বলি যে আজকের এই সমাবেশে তিনি মূলত এখান থেকে বেরিয়ে তিনি ফেনী যাবেন, ফেনী থেকে কুমিল্লায় 3টি জনসভা করবেন, কুমিল্লা 14 গ্রাম, কুমিল্লা সুয়াগাজী এবং সেই সঙ্গে দাউদকান্দি। এরপর তিনি নারায়ণগঞ্জে এসে তার সমাবেশের কার্যক্রম শেষ করবেন। আজকের এই সমাবেশ থেকে মূলত যে বিষয়টি বারবার বিএনপি চেয়ারম্যান গুরুত্ব দিচ্ছেন, উন্নয়ন এবং অগ্রযাত্রা এবং গণতন্ত্র রক্ষার জন্য বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান। এবং তিনি বলছেন তারা যে আগামীতে সরকার যদি করতে পারেন সেক্ষেত্রে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করবেন এবং এদেশের মানুষের সকল মানুষ, ধনীদের সঙ্গে একেবারে যারা প্রান্তিক পর্যায়ে মানুষ রয়েছেন, নিম্ন আয়ের মানুষ, তাদের যেন আয়ের বৈষম্য বেশি না থাকে, তাদের জন্য সামাজিক বৈষম্য না থাকে, সেই বৈষম্য দূর করার জন্য ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, কৃষকদের জন্য কৃষি কার্ডের কথা বলা হচ্ছে এবং সে সঙ্গে সব জেলায় মেডিকেল বিশ্ববিদ্যালয়, হাসপাতাল না করে সব মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য স্বাস্থ্য কার্ড এবং সেই সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি, এই বিষয়গুলো মূলত তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন, অর্থাৎ উন্নয়ন এবং অগ্রযাত্রায় বেশি গুরুত্ব দিচ্ছেন। আজকে তিনি একটি স্পষ্ট করে বলছেন তিনি তার যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কিংবা প্রতিপক্ষ রয়েছেন ভোটের মাঠে, তাদের বিরুদ্ধে তিনি কোনো কথা বলতে চান না, কারণ তাদের সাথে বিরুদ্ধে কথা বললে সেই কথা সাধারণ মানুষের কোনো উপকার আসে না। বরং তিনি গুরুত্ব দিতে চান এই দেশের মানুষের উন্নয়নে কোন কোন বিষয়ে, কোন কোন খাত বেশি গুরুত্ব দিলে দেশ এগিয়ে যাবে, মানুষ স্বাবলম্বী হবে, সেসব বিষয়, সেই স্বনির্ভর বাংলাদেশ তৈরি করার জন্য তারেক রহমান তার যে ভিশন, সেই লক্ষ্যমাত্রা তিনি আজকের এই বিশাল জনসমুদ্রে তিনি তার কথা জানিয়েছেন। জনতা করতালি দিয়ে, জনতা অভিবাদন দিয়ে তার এই প্রস্তাবনা, তার এই পরিকল্পনা গ্রহণ করেছেন। এবং তারেক রহমান এখন মূলত যেই পোলো গ্রাউন্ড যে মাঠ, সে মাঠ থেকে তিনি বেরিয়েছেন, বেরিয়ে তিনি মূল সড়ক দিয়ে এখন ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিন্তু দুপাশে আসলে অসংখ্য মানুষ এখনও যারা জনসভায় ছিলেন কিংবা দূর থেকে তারেক রহমান দেখতে পারেননি, তারা কিন্তু মেইন সড়কে এসে দাঁড়িয়ে আছেন তারেক রহমানকে দেখার জন্য। সেই লাল সবুজের বাস, সেই বাসে করে ঠিক সামনে বসে তিনি জনতার উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন, জনতার সালাম গ্রহণ, জনতাকে সালাম দিচ্ছেন, ধানের শীষে ভোট চাচ্ছেন। সব মিলে নির্বাচনে যে আমেজ, নির্বাচনে যে সবসময় যে আমরা মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখি, সেটি কিন্তু আমরা চট্টগ্রামে এসে অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। মানুষ তারেক রহমানকে নিয়ে গতকাল আমরা এয়ারপোর্ট থেকে তিনি যখন চট্টগ্রামে এসেছিলেন তখনও কিন্তু মানুষ সেই রাতেও রাস্তা দাঁড়িয়েছেন, আজও রাস্তায় দাঁড়িয়ে আছেন। সব মিলিয়ে তারেক রহমানের যে লক্ষ্য বাংলাদেশকে স্বনির্ভর করার, সেই স্বনির্ভরতার কথাই তিনি বলছেন। বাকি সমাবেশেও সেই রকম কথাই তিনি বলবার কথা রয়েছে। নাবিলা। আরিফিন শাকিল, আপনাকে অনেক ধন্যবাদ। ফেনীর পাইলট হাই স্কুল মাঠে বিকাল 4টায় তারেক রহমানের সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে, যেমনটা আমরা জানি। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। আরিফ, সমাবেশ স্থলের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি সেখানে জানতে চাই। আর সেখানে যারা নেতাকর্মী আছেন তারা নিশ্চয়ই অনেক বেশি উচ্ছ্বসিত, তাদের উচ্ছ্বাসের সম্পর্কে জানাবেন আমাদেরকে। সোয়ার, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামের জনসভা শেষ করে তিনি, আমরা জেনেছি যে ফেনীর উদ্দেশ্যে রওনা করেছেন। ঠিক এই পাইলট মাঠে তিনি এখানে এসে পৌঁছাবেন। এখানে ঘোষণা মঞ্চ থেকে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ঘোষণা দিচ্ছেন যে তারেক রহমান যথাসময়ে বিকেল 4টায় এখানে তিনি তার বক্তব্য শুরু করবেন এবং কি এইখানকার প্রোগ্রাম তিনি শেষ করে পরবর্তীতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা করবেন। তবে এখানকার নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখেছি, তারা যেটি বলছেন এটি হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার নির্বাচনী এলাকা ছিল, তার প্রত্যেক বাড়ি ছিল এখানে। এখানকার নেতাকর্মীদের মাঝে এক ধরনের উৎসাহ উদ্দীপনা ছিল। তারা বলছে যে এই এলাকায় আসছেন, যে তাদের ভাগিনা আসছেন তারেক রহমান তাদেরকে আশ্বস্ত করবেন যে তার মা যেভাবে তাদেরকে আগলে রেখেছেন, তারেক রহমান এখানকার নেতা কর্মীদেরকে সেভাবে আগলে রাখবেন, এরকম প্রতিশ্রুতি তারা চাচ্ছেন। এবং কি এখানে শুধুমাত্র ফেনী জেলা নয়, ফেনীর বাইরে লক্ষ্মীপুর এবং নোয়াখালী থেকে নেতাকর্মীরা আসবেন। যে সকল প্রার্থীরা, এই 3টি জেলার যে সকল প্রার্থী যারা রয়েছেন বিএনপি, সে সকল প্রার্থীদের এখানে পরিচয় করিয়ে দিবেন। তবে এখানকার ঘোষণা মঞ্চ থেকে যেটি বলা হচ্ছে, শুধুমাত্র তারেক জিয়া এখানে বক্তব্য দিবেন, অন্য কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে না বলে বারবার তিনি এখান থেকে এটি বলছেন। তবে এখানকার
নেতাকর্মীরা যেটি বলছেন যে ফেনীতে যে মানুষের যে চাহিদা সেটি হচ্ছে যে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ। আপনি জানেন যে 2024 সালে যে ভয়াবহ যে বন্যা হয়েছে, মুহুরী নদীর যে বাঁধ, সে বাঁধগুলোর স্থায়ী সমাধান সহ এরকম গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি দাবি এখানকার নেতাকর্মীরা করছেন, যাতে করে তারেক জিয়া যেহেতু আগামী দিনের বিএনপির প্রধানমন্ত্রীও হতেও পারেন, সেই আশা থেকে তারা বারবার বলছেন যাতে করে এই যে তাদের যে আশা আকাঙ্ক্ষার যাতে প্রতিফলন যাতে ঘটে এবং কি তারেক জিয়া সে আশ্বস্ত করবেন এখানকার ফেনী নেতাকর্মীদের মাঝে। আমরা এখানকার জেলা বিএনপি যিনি সভাপতি রয়েছেন বাহারের সাথেও কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে তারেক রহমান আজকে এই প্রোগ্রাম শেষ করে তিনি কুমিল্লার উদ্দেশ্যে যাবেন। তার যে নানার বাড়ি কুমিল্লার তার যে নানার বাড়ি ফুলগাজীতে, সেটি তিনি পরবর্তীতে এসে সেখানে যাবেন। তবে আমরা এখন পর্যন্ত যেটি দেখছি যে পাইলট মাঠের শুধুমাত্র এখনো একাংশের যে সকল নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে, তবে কিছুক্ষণের মধ্যেই যেহেতু এখানে আরো পুরো যে মাঠ, সে মাঠ আসলে যাবে। সোহার, আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। রাজনীতিতে একে অপরকে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ করতে তরুণদের পরামর্শ চাইলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকালে চট্টগ্রামে ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক সংলাপে তিনি বলেন, তরুণরাই ওয়ার্কফোর্স। নতুন বাংলাদেশ করতে আইন শৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করা এবং দুর্নীতি বন্ধের উপর গুরুত্ব দেন তিনি। চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেন তিনি। সকালে চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে উইথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক সংলাপে 50টি বিশ্ববিদ্যালয় কলেজের 340 জনেরও বেশি শিক্ষার্থী অংশ নেন। তাদের কথা শুনেন এবং প্রশ্নের জবাব দেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। দুর্নীতি, সন্ত্রাস দমন ও দেশ গঠনে বিএনপির নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন করেন অনেকে। রাজনীতিতে একে অপরকে দোষারোপ থেকে বেরিয়ে এসে দেশ গড়তে তরুণদের পরামর্শ চান বিএনপি চেয়ারপারসন। চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেন। প্রথমে আমাদের অ্যাড্রেস করতে হবে ওই দুটো ইস্যু। একটা, নিরাপত্তা ইস্যু, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে হয়, সেটা ছেলে হোক মেয়ে, স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করতে পারে, এটা, এবং অ্যাট দ্য সেম টাইম করাপশন। আমরা এই ধরনের জিনিস টলারেট করবো না, আমরা করাপশন টলারেট করবো না। অটোমেটিক অ্যাটলিস্ট 20-30% তখন রিডিউস হয়ে যায় সমস্যা। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। আমরা সারা দেশে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করবো, আমাদের শহর বছরে প্রায় 20-25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছি। অংশগ্রহণকারী তরুণরা বিএনপি চেয়ারপারসনের বক্তব্যে উচ্ছ্বসিত। নতুন বাংলাদেশ গড়তে বিএনপির ভূমিকা নিয়ে আশাবাদী তারা। বিগত সরকারের সময় সবাই নিজেদের পলিসি মানুষের উপর চাপিয়ে দিতে চাইতো, কিন্তু উনি সবার কাছ থেকে মতামত গ্রহণ করে একটি পলিসি উনি বিল্ড আপ করতে চাচ্ছে। বাস্তবতার সহিত তাল মিলিয়ে উনি বিভিন্ন ধরনের পলিসি আমাদের কাছে তুলে ধরছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আমরা চাই একজন লিডার এমনভাবে হোক যিনি যা স্বপ্ন দেখাবেন তিনি সেটা বাস্তবায়ন করার একটা ক্ষমতা রাখবেন। যুব সমাজকে নিয়ে যে ভেবেছেন এই ইয়ুথ টক পলিসি, তো সেই আয়োজনের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে 5 আগস্ট পরবর্তী আসলে নির্বাচন পরে যদি বিএনপি ক্ষমতায়ন হয়, তাহলে আমরা সর্বোচ্চ সুন্দর এবং সুস্থ বাংলাদেশ পেতে যাব। উনি কাজ করবেন সমতল এবং পাহাড়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে, যেহেতু বলেছেন উনি সমানভাবে সব সুযোগ দেওয়া হবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দিন যত যাচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে প্রার্থীদের প্রচারণা। রাজধানীতে সকাল থেকে বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগে নেমেছে বিএনপির প্রার্থীরা। মিরপুরে পল্লবীতে প্রচারণা চালাচ্ছেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, নির্বাচনের জয় পেলে মাদক, চাঁদাবাজি আর কিশোর গ্যাং উৎপাটনই হবে প্রধান এজেন্ডা। এ সময় তিনি যশোরে ছাত্রলীগ নেতার স্ত্রী সন্তানের মৃত্যুর পরেও তাকে প্যারোলে মুক্তি না দেওয়ার নিন্দা জানান। বলেন, নির্বাচিত হলে মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। আওয়ামী লীগ যে অত্যাচার করেছে সেই অত্যাচার করতে চান না বলেও জানান এই নেতা। এদিকে রাজধানীর উত্তরার গাওয়াইর বাজার এলাকায় প্রচার গণসংযোগ করছেন ঢাকা 18 আসনের বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। এছাড়া ঢাকা 14 আসনের বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি গণসংযোগ চালাচ্ছেন। প্রচারণায় শিশুদের জন্য নিরাপদ মানের শিক্ষার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া স্বাস্থ্যসেবা আরও বাড়ানোর আশ্বাস দেন। যেখানে মাদকের সমস্যা রয়েছে, এখানে কিছু কিশোর গ্যাংয়ের সমস্যা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা কাজ করছি। যে পলিসিগুলো আমরা নিয়ে এসেছি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক ক্লিয়ার, জনগণের জন্য, জনগণের ম্যান্ডেট দিয়ে আমরা ইনশাআল্লাহ আমার মনে হয় ধানের শীষকে জনগণকে সাথে নিয়ে তাদের সমর্থন নিয়ে বিজয়ী করতে পারবো। বিএনপির উপর মানুষের আস্থা আছে,
দানের শিশুর উপর মানুষের আস্থা আছে। অতীতে যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করার পর তারা সেবাটা পেয়েছে, তারা সে আস্থায় রেখেছে আমাদেরকে যে এবারও ভোট দিলে আমাদের কাছ থেকে সেই সেবাটা পাবে। ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে চাইলে 12 ফেব্রুয়ারি নির্বাচনে হ্যাঁকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। চাঁদাবাজি ভিক্ষার চেয়ে নিকৃষ্ট মন্তব্য করে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে চাঁদাবাজি করতে দেওয়া হবে না, চাঁদাবাজদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। রাজধানীতে জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে আহ্বান জানান তিনি। বলেন, দেশে ফ্যাসিবাদ কায়েম হবে, তাদের কেনা অস্ত্র দিয়ে তাদের বুকে গুলি চালানো হবে, এমনটা আর দেখতে চান না। যুবক যুবতীদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিয়ে কারিগর দক্ষ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। আমির বলেন, জামায়াত ক্ষমতায় এসে জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হলে মেয়র কাউন্সিলরদের বছরে 4 বার পচা ডোবা পানিতে গোসল করানো হবে। রাজধানীর যাত্রাবাড়ি কাজলা ব্রিজ এলাকা নির্বাচনী জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নেন যাত্রাবাড়ি ও আশপাশের এলাকা নেতাকর্মী সমর্থকরা। সমাবেশে ঢাকা 4 আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন এবং ঢাকা 5 আসনের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের পক্ষে ভোট চান জামায়াত আমির। 12 তারিখ হা হবে না না হবে? আর একটু জোরে বলেন, হা হবে না না হবে? যারা নার চিন্তা লুকে লুকে করছে তাদের ভিতর কেঁপে উঠুক, সেই রকম করে হা বলেন, হা না না। মোবারকবাদ। প্রত্যেকটি ঘরে ঘরে জনে জনে হায়ের আওয়াজ তুলতে হবে ইনশাআল্লাহ। আমাদের সন্তানেরা তারই আওয়াজ দিয়ে গেছে, উই ওয়ান্ট জাস্টিস। সেই ন্যায় বিচারের জন্যই হা। রাজধানীর ধূপখোলা মাঠে চলছে জামায়াতের নির্বাচনী সভায়। ব্যাপারে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সালের সঙ্গে একটু কথা বলবো। ফয়সাল, জামায়াত আমির কি সেখানে পৌঁছেছেন আর নেতাকর্মীরা কি বলছেন, বিস্তারিত জানতে চাই সেখানকার সম্পর্কে। সোহার, জামায়াতের আমির আপনি জানেন যে সকাল বেলা 12টার দিকে যাত্রাবাড়ির ঢাকা 5 আসনের যে নির্বাচনী সমাবেশ, সেখানে জনসভা শেষ করে মূলত তিনি রাজধানীর 6 আসনের দুপখোলা মাঠে যে নির্বাচনী জনসভা রয়েছে সেখানে আসার কথা রয়েছেন। তবে এখনো পর্যন্ত এই দুপখোলা মাঠের যে আনুষ্ঠানিকতা সেটি মাত্রই শুরু হয়েছে। যে এই মুহূর্তে এখানকার যে নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন বা আমন্ত্রিত মেহমান যারা রয়েছেন, তারা মূলত বক্তব্য রাখছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ধূপখোলা মাঠের প্রায় অর্ধেক মাঠ ইতিমধ্যে তার নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে গেছে। আরও আমরা দেখছি খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই মুহূর্তে তারা মাঠে প্রবেশ করছেন। বিভিন্ন এলাকা থেকে তারা মিছিল নিয়ে তারা আসছেন এই আজকের জনসমাবেশ সফল করার জন্য। হয়তো আর কিছুক্ষণ পরেই এই মঞ্চে, এই মাঠেই জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এসে উপস্থিত হবে এবং নেতাকর্মীদের মাঝে বা ঢাকা 6 আসনের তাদের যে প্রার্থী রয়েছেন ডাক্তার আব্দুল মান্নান, তার পক্ষে প্রচারণা চালাবেন এবং তাদের আগামী দিনের যে ন্যায় ইনসাফের ভিত্তিতে যে বাংলাদেশের কথা বলছেন, তারা ঘোষণা দিচ্ছেন, সেই বিষয়ে হয়তো সেই সরকারের আগামী দিনের তাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনাগুলো তারা তুলে ধরবেন। যেমনটি আমরা দেখেছি যাত্রাবাড়িতেও তারা কিন্তু সেখানে নারীদের উন্নয়নে, নারীদের নিয়ে তাদের বিভিন্ন পরিকল্পনার কথা বলছিলেন। সেই সাথে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, অনিয়ম বন্ধের বিষয়েও তাদের যে কঠোর অবস্থান সে বিষয়েও তারা ব্যক্ত করেছেন। তো বলা যায় যে ধূপখোলা মাঠেও আমরা দেখছি এখানে নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন এবং ঢাকা 6 আসনের বাসিন্দা যারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। সেই সাথে যদি বলি, নারীদের জন্য এখানে কিন্তু আলাদা করে প্যান্ডেল রয়েছে, অর্থাৎ নির্ধারিত স্থান রয়েছে, সেখানে নারীরাও এসে উপস্থিত হচ্ছেন এবং আমরা দেখছি বেশ সংখ্যক বলা যায় নারীরাও এই আজকের এই জনসভায় উপস্থিত রয়েছেন। তো হয়তো কিছুক্ষণের মধ্যে জামায়াতের আমির মঞ্চে প্রবেশ করবেন এবং হয়তো তিনি তার যে নির্বাচনী তাদের ইশতেহার রয়েছে, আগামী দিনের যে পরিকল্পনা রয়েছে সেই সব বিষয়ে হয়তো অঙ্গীকার করবেন এবং আগামী দিনে বাংলা জামায়াত ইসলামের পাশে থাকার জন্য সবাইকে আহ্বান জানাবেন। সোহার, এই ছিল এখান থেকে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে, তৈরি হবে লেভেল প্লেইং ফিল্ড, এমন আশা প্রকাশ করেছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম সারা। সকালে রাজধানীর খিলগাঁওয়ে নির্বাচনী প্রচারণা গণসংযোগ কর্মসূচি করেন তিনি। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আরও বলেন, গণসংযোগে জনসাধারণের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এ সময় মানুষের সমস্যার সমাধানে কাজ করার আশাবাদ জানান তিনি। বলেন, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট সহ গ্যাস অনেক সমস্যা আছে, সেগুলো সমাধানে কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও অনেক চ্যালেঞ্জ আছে। সবচেয়ে বড় যেই পজিটিভ দিক স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সেটা হচ্ছে জনগণের একেবারেই কাছে চলে আসা যায়। বাস্তবিক যে পরিকল্পনা আমাদের, যেটা আমরা বাস্তবায়ন করতে পারবো, এমন পরিকল্পনাগুলোই আমরা দিয়েছি। নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতিকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের প্রতিনিধি ও কূটনীতিবিদরা। সবাই যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে ভোট দিতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেবে কমিশন। দুপুরে রাজধানীর নির্বাচন কমিশন ভবনে নির্বাচন ও গণভোট নিয়ে কূটনীতিকদের ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ব্রিফিং এর পর সাংবাদিকদের এমনটা জানান তিনি। সিইসি জানান, নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে ইসি। শুরু থেকে বর্তমান পর্যন্ত ইসির সকল কার্যক্রম আলোচনায় তুলে ধরা হয়েছে বলেও জানিয়েছেন এএমএম নাসির উদ্দিন। বলেন, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। নির্বাচনের আগে চূড়ান্ত সভা আজ। কার্যতালিকায় 26টি প্রকল্প প্রস্তাব, ব্যয় ধরা হয়েছে প্রায় 46,000 কোটি টাকা। এর মধ্যে 7টি পরিবেশ ও বন মন্ত্রণালয়। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা শুরু হয়। পরিকল্পনা কমিশন জানায়, সভার মূল নোটিশে 23টি প্রকল্পের নাম রয়েছে। এর বাইরে আরও 3টি প্রস্তাব টেবিলে উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় 25,000 কোটি টাকা বাড়ানোর প্রস্তাব রয়েছে, যার আওতায় অবশিষ্ট স্থাপনা নির্মাণ ও কমিশনিং, খুচরা যন্ত্রাংশ সংগ্রহ, নিউক্লিয়ার নিরাপত্তা ও রুশ জনবলের আবাসন বাড়ানো হবে। এর বাইরে রাঙামাটি খাগড়াছড়ি মহাসড়ক উন্নয়ন, বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল ও পরিষ্কার বায়ু প্রকল্প নিয়ে আলোচনা চলছে একনেক সভায়। মেয়াদ বাড়তে পারে চট্টগ্রামের লালখান বাজার বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে ও দোহাজারী ঘুমধুম রেলপথ প্রকল্পের। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন। কুড়িগ্রামে ফলাফলের চাবিকাঠি নারী ভোটারদের হাতে। যাদের অংশগ্রহণ ও সিদ্ধান্ত নির্বাচনের ফলাফল রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। এ নিয়ে নতুন প্রত্যাশায় নারী ভোটাররা জানান, নিজেদের অধিকার, আত্মমর্যাদা, কর্মসংস্থান ও এলাকার উন্নয়ন প্রতিষ্ঠায় তাদের মূল চ্যালেঞ্জ। ভোট দেবেন এমন প্রার্থীকে যারা কাজ করবেন নারীকে অগ্রাধিকার দিয়ে। 16টি নদ নদী বেষ্টিত উত্তরের জনপদ কুড়িগ্রাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জেলার 4টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 26 জন প্রার্থী। নানা প্রতিশ্রুতি দিয়ে দিনরাত চলছে ভোটারদের মন জয়ের চেষ্টা। নদীবেষ্টিত এই জেলায় নারী ভোটার 50.22%, আর পুরুষ ভোটার 49.48%। প্রতিটি আসনেই পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার বেশি। তাদের প্রত্যাশা, নারীর অধিকার, নিরাপত্তা, নারীবান্ধব কর্মসংস্থান সৃষ্টি করবে এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। মহিলার ভোট ছাড়া সরকার হয় না, মহিলার ভোট ছাড়া এমপি হয় না। সেই মহিলার মজুরি হচ্ছে 200-250 টাকা। যারা নির্বাচনে জয়ী হয়ে আসবেন তাদের কাছে একজন নারী ভোটার হিসাবে আমার প্রাপ্তি, কুড়িগ্রাম জেলার যেন বাল্যবিবাহ মুক্ত জেলা হিসাবে পরিচিতি লাভ করে, নারীদের ক্ষমতায়ন নিশ্চিত হয়। তো একজন নারী ভোটার হিসেবে আমি প্রত্যাশা রাখি এটা, যে যেই আসলে নির্বাচিত হোক না কেন, কর্মস্থল থেকে শুরু করে সব পর্যায়ে নারীদের নিরাপত্তাটাকে নিশ্চিত করা। ভোটারদের অভিযোগ, নির্বাচনের আগে প্রার্থীরা প্রতিশ্রুতি দিলেও ভোটের পর সেগুলোর কিছুই আর বাস্তবায়ন হয় না। তাই এবারের নির্বাচনী ইশতেহারে নারীদের অধিকার, কর্মসংস্থান সহ অন্যান্য বিষয়গুলো সঠিকভাবে তুলে ধরার দাবি তাদের। তবে নারী প্রার্থী থাকলে মত প্রকাশের দ্বার উন্মুক্ত হতো বলেও মনে করছেন কেউ কেউ। আমার প্রত্যাশা এটাই হচ্ছে নারী উদ্যোক্তা হিসেবে, যে আমরা যারা নারী উদ্যোক্তা আছি, যারা পণ্য উৎপাদন করি, আমাদের এই পণ্যটা যেন আমাদের দেশে এবং দেশের বাইরে একটা বাজারজাতকরণের ব্যবস্থা করে। পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে অনেক নারী অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়ছে। আমরা চাই নারীদের এমন একজন প্রতিনিধি আসুক যিনি নারীদেরকে নিরাপত্তা দিবে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। রাজনৈতিক দলগুলোর ওই কমিটমেন্ট থাকা যে নারীদেরকেও কিভাবে একদম সরাসরি নির্বাচনে অংশগ্রহণের জন্য এই সুযোগটা তৈরি করে দেবে। এগুলি হলে আমার কাছে মনে হয় যে লিডারশিপের জায়গাটা আরও শক্ত হবে। তখন হবে কি, যে তারা পার্লামেন্টে যে নারীদের কথা বলার যে স্পেসটা তৈরি হবে, তখনই কিন্তু পরিবর্তনের জায়গাটাও আসবে।
এরই মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন কর্মকর্তারা। মাঠ পর্যায়ে সোচ্চার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। নির্বাচনের দিন প্রয়োজনে ফ্রি অফ কস্টে এবং সরকার থেকে ছোট নৌকা যেন পারাপার এবং যে কোনো জায়গায় জনগণকে সাহায্য করার ব্যালট বক্স আনানো হয় একদম ফ্রি অফ কস্টে তাকে যেদিন আমরা রিকোয়েস্ট করেছি যে আপনি সেই সেবাটা দেবেন। জেলায় মোট ভোটার 18,99,934 জন। এর মধ্যে পুরুষ ভোটার 9,45,678 এবং নারী ভোটার 9,54,242 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। নির্বাচনের বাকি মাত্র 2 সপ্তাহ। অভ্যুত্থানের স্বীকৃতির জন্য এই নির্বাচনে যুক্ত করা হয়েছে গণভোট, কিন্তু জামালপুরের বেশিরভাগ ভোটারদের নিয়ে হ্যাঁ বা না ভোট সম্পর্কে স্পষ্ট ধারণা। 21 লাখ ভোটারকে গণভোটের ধারণা দিতে জেলা তথ্য অফিসকে দেয়া হয়েছে মাত্র 2,10,000 টাকা বরাদ্দ, অর্থাৎ ভোটার প্রতি খরচ গড়ে 9 পয়সা। ফলাফল, প্রচার হচ্ছে সীমিত, বেশিরভাগ মানুষের কাছে পৌঁছাচ্ছে না তথ্য। তফসিলের পর থেকে গণভোট প্রচারণায় ইজি বাইক নিয়ে ছুটছেন জেলা তথ্য অফিসের কর্মকর্তা কর্মচারীরা। নির্বাচনের বেশি সময় না থাকায় এখন তোড়জোড় একটু বেশি। 2,10,000 টাকা বরাদ্দ পেয়ে জেলার 2,031 বর্গ কিলোমিটারের 68 ইউনিয়নের মানুষের কাছে গণভোটের তথ্য দিনরাত পৌঁছে দিচ্ছে তথ্য অফিস, যার মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রদর্শনী, উঠান বৈঠক, 10 মিনিট ব্রিফ, ভোটার আলাপ ও ভোটের গাড়ির মাধ্যমে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে জেলা তথ্য অফিস। তবে কতটুকু পৌঁছালো গণভোটের গোলাপি ব্যালটের প্রচারণা? আমরা যারা শিক্ষিত তারা শুদ্ধ জানতে পারতেছি ঠিক মতো, কিন্তু গ্রামের প্রান্তিক জনগণ, প্রান্তিক গোষ্ঠী তারা কীভাবে জানবে? এটা যদি বিভিন্ন সেমিনারের মাধ্যমে বা প্রোগ্রামের মাধ্যমে যদি সম্পূর্ণ প্রচারণা করে দেখায় তো আমার মতে আরও প্রচারণা দরকার। যারা এই জেলা তথ্য অফিস যদি আরও এলাকায় যায়, বিভিন্ন প্রচারণা যেটা করতেছে, আমার মনে হয় এটা পর্যাপ্ত না, আরও যাওয়া দরকার। তথ্য অফিসের পাশাপাশি জেলা উপজেলা প্রশাসন সহ সরকারি সকল দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে গণভোটের প্রচারণা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যানারে। তবুও জেলার বেশিরভাগ ভোটারই এখনো স্পষ্ট ধারণা পাননি গণভোট সম্পর্কে। তারা বলছেন প্রচারণা আরও বাড়ানো প্রয়োজন, তাহলেই এই উদ্যোগ ফলপ্রসূ হবে। 1 মাসও নেই ভোটের, কিন্তু আমরা লক্ষ্য করছি যে সাধারণ জনগণের কাছে এই বিষয়টি একদম পৌঁছায়নি। কর্মজীবী তাদের মধ্যে ব্যাপক প্রচারণা করা প্রয়োজন। এই জন্য তথ্য মন্ত্রণালয়ের যে বরাদ্দ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে, এটা আসলে বাড়ানো উচিত। প্রান্তিক মানুষের কাছে এই গণভোট বা এই সনদ ব্যাপারে আরও বেশি সচেতন করা উচিত। সীমাবদ্ধতা থাকলেও জেলার প্রান্তিক মানুষের কাছে গণভোটের প্রচারণা পৌঁছাতে কাজ করার কথা জানান জেলা তথ্য কর্মকর্তা। মার্কায় যেমন ভোট দেবে ঠিক তেমনি করে তারা গণভোটেও অংশগ্রহণ করবে। আমাদের সীমাবদ্ধতা রয়েছে, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি আমরা অনেক মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারছি। ইতিমধ্যে 1 লাখ লিফলেট বিতরণের পাশাপাশি দুর্গম চরাঞ্চলে এই প্রচার ছড়িয়ে দিতে নানাভাবে কাজ করা হচ্ছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। সরকারের বিভিন্ন দপ্তরে যে সমস্ত কর্মীগণ আছেন তাদের মাধ্যমে গণভোটের প্রচারণা চলছে। আমরা ওই চরাঞ্চল এবং যেটা দুর্গম এরিয়া সেখানে গণভোটের প্রচারণার জন্য আলাদা ব্যবস্থা অলরেডি গ্রহণ করেছি। জামালপুরের 5টি আসনে মোট ভোটার সংখ্যা 21,12,187 জন। এর মধ্যে নারী 10,58,041 জন ও পুরুষ ভোটার 10,54,129 জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার 17 জন। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আগামী 4 সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। আইনজীবী বলেন, গত বছরের 27 আগস্ট হাইকোর্ট কৃষক শ্রমিক জনতা পার্টি নামে একটি রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন প্রধান নির্বাচন কমিশনারকে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিলেন, তবে তা বাস্তবায়ন হয়নি। এজন্য প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করা হয়। কেন প্রধান নির্বাচন কমিশন মিস্টার এএমএম নাসিরউদ্দিন এর বিরুদ্ধে আদালত অবমাননার প্রসিডিং ড্র কেন করা হবে না, সেজন্য রুল জারি করেন আজকে।
4 সপ্তাহ। রাজনৈতিক দলের নাম কৃষক শ্রমিক জনতা পার্টি। সকলে নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে টেকসই হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান। সকালে বিমানবন্দরের নীরব এলাকা বাস্তবায়নে সমন্বিত অভিযান শেষে কথা বলেন তিনি। জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে BRT এর মাধ্যমে চালকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই সাথে প্রাথমিকভাবে 50টি আধুনিক সাউন্ড লেভেল মিটার দিয়ে কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান রেজওয়ানা হাসান। বলেন, বিমানবন্দর এলাকায় হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। বিমানবন্দর এলাকা হর্নমুক্ত রাখার এই উদ্যোগ দেশের অন্যান্য এলাকায়ও উদাহরণ হয়ে উঠবে বলে প্রত্যাশা করেন তিনি। এ সময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, বিমানবন্দর এলাকা হর্নমুক্ত রাখার মাধ্যমে নগর জুড়ে দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব। আমরা BRTA-কে কিছু টাকা দিয়ে দিয়েছি। BRTA ড্রাইভারদেরকে ট্রেনিং দেবে, কারণ ড্রাইভারদেরকে কেউ কোনোদিন বলেই নাই যে হর্ন বাজানো যাবে না বা হর্ন বাজানো একটা খারাপ জিনিস। তারপরে কিছু কাজ আমরা করছি হচ্ছে এই ক্যাম্পেইন, এবং বাকিটা হচ্ছে এই এনফোর্সমেন্টে আমরা দিচ্ছি। ওই লিগ্যাল চেঞ্জটাও আমরা এখন নিয়ে এসেছি। যে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের এই 6 ম্যাজিস্ট্রেট দিয়ে আসলে অসম্ভব। সো যদি পুলিশ যেহেতু রাস্তায় থাকে, ট্রাফিক সার্জন যেহেতু রাস্তায় থাকেন, তারা যেন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারেন। দেশে কয়েক জেলায় ভয়ঙ্কর মাত্রায় নিপা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। চিহ্নিত সব অঞ্চলগুলোয় স্বাস্থ্য বিভাগের বিশেষ সতর্কতা জারি রয়েছে। প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুরক্ষায় নাগরিকদের অধিক সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন, ছবি তুলেছেন সাব্বির হোসেন। শত বছর ধরে নওগাঁর বদলগাছি উপজেলার কৃষ্ণপুর গ্রামে মানুষের সাথে বাদুড়ের সহাবস্থান। গ্রামের ভেতর ছোট বড় প্রায় সব গাছে ঝুলে আছে হাজারো বাদুড়। 2013 সালে নিপা ভাইরাস সংক্রমণে এই গ্রামে 8 বছর বয়সের এক শিশু প্রাণ হারায়। এরপর যদিও আর কোনো ব্যক্তির শরীরে সংক্রমণের তথ্য পাওয়া যায়নি, তবুও উৎকণ্ঠায় দিন কাটে অধিবাসীদের। বাদুড়ে খুব ক্ষতি করে, বাদুড়ের বাচ্চা আছে, বড় আছে, প্রচুর বাদুড় গাছের লটকে থাকে। আর সন্ধ্যা হলেই তখন সবাই খাবারের খোঁজে বিভিন্ন ফলমূলের গাছে বের হয় খাবারের খোঁজে। ছোট বাচ্চা কাচ্চা এখন খেজুরের রস, কাঁচা রসটা খেতে যে কেমন এই স্বাদ ওরা জানে না। আর কাঁচা ফল খাওয়া আমাদের জন্য খুবই সমস্যা। স্বাস্থ্য বিভাগ বলছে নিপার প্রধান বাহক বাদুড়। খেজুর গাছের কাঁচা রস কিংবা যে কোনো ফলের সাথে এই প্রাণীর লালা মলমূত্র মিশে মানবদেহে ভাইরাসের সংক্রমণ ঘটায়। চাষিরা জাল দিয়ে ঘিরে বাগানের ফল রক্ষা করলেও অনিরাপদ খেজুরের কাঁচা রস। স্বাস্থ্য বিভাগ থেকে আপনার নির্দেশনা দিচ্ছে, আপনার এই মোবাইলে মেসেজ দিচ্ছে যে কাঁচা খেজুরের রস খাওয়া যাবে না, কিন্তু এগুলো তো মানুষ শুনছে না। এগুলো দেখার পরেও মানুষ কাঁচা রস খাচ্ছে। যতগুলো মনে করে বরের বাগান আছে আমাদের, সবাই দিছে নেট। এই নেট দেওয়ার কারণ হচ্ছে বাদুড়ে নষ্ট করে দেবে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র IEDCR এর তথ্য মতে নওগাঁ ছাড়াও নিপার অধিক ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় রয়েছে ফরিদপুর, রাজবাড়ী ও লালমনিরহাট। 2001 সাল থেকে এ পর্যন্ত দেশে 347 জন আক্রান্তের তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। 2003 সাল থেকে এ পর্যন্ত শুধু নওগাঁ জেলায় 34 জন নিপা সংক্রমণ এবং 26 জনের প্রাণহানি ঘটেছে। ভাইরাসের সবচেয়ে বেশি উপস্থিতি পাওয়া গেছে বদলগাছি, নিয়ামতপুর ও মান্দা উপজেলায়। সংক্রমণ ঠেকাতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খেজুরের রস যারা সংগ্রহ করবে তারা সংগ্রহের পর যেন হাত ভালো করে সাবান দিয়ে ধৌত করে, আর কাঁচা খেজুরের রস কেউ না খায়, 10 থেকে 15 মিনিট ফুটিয়ে পরে ঠান্ডা করে খাওয়া নিরাপদ। নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির নির্দিষ্ট কোনো চিকিৎসা, ওষুধ কিংবা প্রতিষেধক নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হচ্ছে এই ভাইরাস শুধু বাদুড়ের মাধ্যমেই নয় কিংবা শুধু শীতকালে নয়, সারা বছরই আক্রান্ত ব্যক্তির কাছ থেকেও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই সচেতনতা গড়ে তোলার উপর বেশি গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে যখন একজন মানুষের সাথে আরেকজন মানুষের ডিস্টেন্সটা 3 ফুটের কম হয়, তখন কিন্তু এটা ট্রান্সমিশন হতে পারে। হেলথ সার্ভিস প্রোভাইডার যারা আমরা আছি, এদের ঝুঁকি কিন্তু অনেক বেশি। যে কোনো একজন আক্রান্ত মানুষ আসলে সে সমস্ত আক্রান্ত মানুষের থেকে যারা হেলথ কেয়ার প্রোভাইডার, তারাও কিন্তু আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অনেক বেশি। চিকিৎসকরা বলছেন এই ভাইরাস আক্রান্তের 5 থেকে 7 দিন পর লক্ষণ হিসেবে আক্রান্ত ব্যক্তির শরীরে জ্বর, গলা ব্যথা, পেশি ব্যথা, খিঁচুনি, জ্ঞান হারানো এবং শ্বাসকষ্ট দেখা দেয়। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। আবারও যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থা আইসির কর্মকর্তাদের গুলিতে ঝরল প্রাণ। এবারের শিকার মার্কিন নাগরিক অ্যালেক্স প্রেটি।
মিনিয়াপলিসে অভিযান চলাকালে তিনিও ভিডিও করেছিলেন। এ সময় ফেডারেল এজেন্টরা চড়াও হয়, নির্মমভাবে পেটানোর পর কয়েক দফা গুলিও ছোড়ে। মর্মান্তিক এই ঘটনায় ফের উত্তপ্ত শহরটি। সরকারের সাফাই, আত্মরক্ষায় গুলি চালিয়েছে অভিবাসন কর্মকর্তারা। বেধড়ক মারধরের শিকার অ্যালেক্স প্রেটি। চড়াও হওয়া ৬-৭ জনের সবাই অভিবাসন বিষয়ক সংস্থা আইসির কর্মকর্তা। এক পর্যায়ে তার উপর ছোড়া হয় এলোপাতাড়ি গুলি। মিনিয়াপলিসের রাস্তায় পড়ে থাকে অ্যালেক্সের নিথর দেহ। রেনেগুটকে হত্যার ৩ সপ্তাহেরও কম সময়ের মাঝে আবারও ফেডারেল কর্মকর্তাদের গুলিতে প্রাণহানি। ৩৭ বছরের অ্যালেক্স পেশায় একজন নার্স। জন্মসূত্রে সে ইলিনয়ের নাগরিক। শনিবার মিনিয়াপলিসে অভিবাসন কর্মকর্তাদের এক অভিযানের ভিডিও ধারণ করছিলেন তিনি। সে সময় শিকার হন এই নির্মম অত্যাচারের। এজেন্টদের এমন বেপরোয়া আচরণে ফের বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস। সড়কে নামেন শত শত বাসিন্দা। তাদের ছত্রভঙ্গে টিয়ার গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। ধরপাকড়, পাল্টাপাল্টি সংঘর্ষে মিনিয়াপলিসের সড়ক পরিণত হয় রণক্ষেত্রে। ৬ জন এজেন্ট মিলে তাকে চেপে ধরেছিল। তার কাছে বন্দুক থাকলেও সেটি বের করার সুযোগই ছিল না। তাকে মারতে মারতে ফেডারেল এজেন্টরা মাটিতে ফেলে দেয়। এরপরও থামেনি তারা। সেই অবস্থায় বারবার মাথায় আঘাত করে। আত্মসমর্পণের কোনো সুযোগও দেয়া হয়নি তাকে। গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে শহর প্রশাসন। অন্যদিকে নিহত অ্যালেক্সের কাছে বন্দুক থাকার অভিযোগ তুলে অভিবাসন কর্মকর্তাদের পক্ষে সাফাই গাইছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি। জানান, আত্মরক্ষার জন্যই অ্যালেক্সের উপর গুলি ছুড়েছেন ফেডারেল এজেন্টরা। একজনকে পেটানোর পর গুলি করে হত্যা করে ৬ জনের বেশি মুখোশধারী। এই অভিযান বন্ধে আর কয়জনকে মরতে হবে? প্রশাসন কবে বুঝবে যে রাজনৈতিক স্বার্থের তুলনায় মার্কিনী মূল্যবোধ বেশি গুরুত্বপূর্ণ? আর কতবার ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করতে হবে? মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি অভিযান চলাকালে অ্যালেক্স প্রেটি ৯ মিলিমিটার সেমি অটোমেটিক হ্যান্ডগান নিয়ে বর্ডার পেট্রোল অফিসারদের দিকে অগ্রসর হয়। অফিসাররা তাকে নিরস্ত্র করার চেষ্টা করলে সে বাধা দেয়। এ সময় আত্মরক্ষায় তাকে গুলি করেন একজন কর্মকর্তা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উদ্ধার হয় 2টি ম্যাগাজিন। সরকারি কর্মকর্তাদের উপর হামলা করাই ছিল তার উদ্দেশ্য। অ্যালেক্স প্রেটির স্মরণে শনিবারই হামলার স্থানে ভিড় করে শত শত মানুষ। ফুল ও শ্রদ্ধার সাথে শেষ বিদায় জানান মর্মাহতরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইরানে মার্কিন যুদ্ধজাহাজের বহর পাঠানোর ঘোষণায় চরম ক্ষুব্ধ ইরানিরা। তাদের দাবি, যুদ্ধের উদ্দেশ্যে নয় বরং নিজেদের সামরিক ঘাঁটি, আত্মরক্ষা আর তেহরানকে ভয় দেখাতেই ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা। এদিকে সম্ভাব্য যে কোনো হামলা ঠেকাতে প্রস্তুত বলে জানিয়েছে খামেনি প্রশাসন। কোনোভাবেই প্রশমিত হচ্ছে না ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা। এবার দেশটিকে কোণঠাসা করতে বিশাল সামরিক নৌবহর পাঠানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই ঘোষণার পর চটেছে ইরানিরা। যুদ্ধের উদ্দেশ্যে নয় বরং নিরাপত্তার শঙ্কায় তেহরানকে ভয় দেখাতেই এই ঘোষণা, বলছেন অনেকে। নিজেদের বিপদের কথা চিন্তা করেই ইরানের পথে নৌবহর পাঠানোর ঘোষণা ট্রাম্পের। কারণ ইরান সবসময়ই যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিতে প্রস্তুত। বিশ্বাস করি নিজেদের রক্ষা করার অধিকার ইরানিদের আছে। কদিনের মাঝেই বিমানবাহী রণতরী এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পৌঁছাবে ইরানে, জানিয়েছে ওয়াশিংটন। তবে ট্রাম্পের এই হম্বিতম্বিকে আমলে নিচ্ছে না ইরানিরা। হুঁশিয়ারি দিলেও হামলার পদক্ষেপ নিবে না ট্রাম্প, মন্তব্য সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক অস্থিতিশীলতার জন্য খুবই কঠিন সময় পার করছে ইরান। তার মানে এই না যে বিদেশি শক্তির নিয়ন্ত্রণ মেনে নেব। ইরানিদের ভয় দেখাতেই এসব হুমকি দিচ্ছেন ট্রাম্প। এটা সাইকোলজিক্যাল ওয়ার। এর আগেও বহুবার তিনি এমন কথা বলেছেন, কিন্তু বাস্তবে এমন পদক্ষেপ নেননি। এদিকে ইরানের উপর যে কোনো হামলা হলে তা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচিত হবে, জানিয়েছে ইরানের এক শীর্ষ কর্মকর্তা। আরও জানান, মার্কিন বাহিনীকে ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে ইরানের সেনা সদস্যরা। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব কঠোরভাবে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে খামেনি প্রশাসন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। চীনকে আর প্রধান হুমকি বিবেচনা করে না যুক্তরাষ্ট্র। দেশটির নতুন জাতীয় প্রতিরক্ষা কৌশলে মার্কিন ভূখণ্ড ও পশ্চিম গোলার্ধের নিরাপত্তাকে মূল লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও ইউরোপীয় মিত্রদের সহায়তা দেয়া সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন স্বার্থে গ্রিনল্যান্ডকে নিরাপদ রাখার কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। শুক্রবার প্রকাশিত 34 পৃষ্ঠার এই নথিতে আগের কৌশলে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে ওয়াশিংটন।
4 বছর পরপর জাতীয় প্রতিরক্ষা কৌশল প্রকাশ করে যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় 2022 সালের পর গত শুক্রবার পেন্টাগনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে 34 পৃষ্ঠার নথি। এবারের প্রতিরক্ষা কৌশলে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। দীর্ঘকাল ধরে চীনকে শীর্ষ ঝুঁকি বিবেচনা করে এসেছে যুক্তরাষ্ট্র। আগের সেই নীতি থেকে সরে এসেছে মার্কিন প্রশাসন। এখন মার্কিন ভূখণ্ডের নিরাপত্তা ও পশ্চিম গোলার্ধ নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন ওয়াশিংটন। বেইজিংয়ের সাথে সংঘাতের পরিবর্তে নিজেদের শক্তিমত্তা ও সামর্থ্যের মাধ্যমে ভারসাম্যপূর্ণ সম্পর্কে জোর দেবে দেশটি। নতুন প্রতিরক্ষা কৌশলে কানাডা, মেক্সিকো ও ইউরোপীয় মিত্রদের দেয়া সহায়তা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়াকে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সদস্যদের জন্য স্থায়ী তবে নিয়ন্ত্রণযোগ্য হুমকি আখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে, রাশিয়া ও উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় মিত্র দেশগুলোর কাছ থেকে আরও বেশি দায়িত্ব ভাগাভাগির প্রত্যাশা করে মার্কিন সরকার। পেন্টাগনের চতুর্থ অগ্রাধিকার প্রতিরক্ষা শিল্পের ভিত্তি পুনর্নির্মাণ। গ্রিনল্যান্ড ও পানামা খালকে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের সুরক্ষার জন্য এসব অঞ্চলকে নিরাপদ রাখা জরুরি। ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে নথিতে। প্রতিবেদনে বলা হয়েছে, এতদিন ধরে মার্কিনীদের স্বার্থ উপেক্ষা করা হয়েছে। যুক্তরাষ্ট্র এখন আর মার্কিন নাগরিকদের তুলনায় বিশ্বের অন্য কারো স্বার্থকে সমান বিবেচনা করবে না। আর তাই প্রতিরক্ষা কৌশলে আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। গত ডিসেম্বরে প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলের উপর ভিত্তি করেই প্রতিরক্ষা কৌশল সাজিয়েছে পেন্টাগন। নিরাপত্তা কৌশলেও পশ্চিম গোলার্ধকে প্রধান অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছিল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এবারে জানাবো নারী সাফ ফুটসালের খবর। প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল। রোববার মালদ্বীপকে হারিয়ে এই শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সাবিনা খাতুনরা। থাইল্যান্ডের ব্যাংককে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ নারী ফুটসাল দল 14-2 গোলে উড়িয়ে দিয়েছে মালদ্বীপকে। ম্যাচের শুরু থেকে বাংলাদেশ মালদ্বীপের ওপর আক্রমণ শানাতে থাকে। প্রথমার্ধে 6-1 গোলে এগিয়ে ড্রেসিং রুমে ফেরেন সাবিনা মাসুরারা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও 8 গোল করে। এই টুর্নামেন্টে এটাই কোন দলের সর্বোচ্চ গোলের কীর্তি। ফলে 6 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে শিরোপা বাংলাদেশের মেয়েদের। অধিনায়ক সাবিনা খাতুন আজ সর্বোচ্চ 4টি গোল করেন। এই টুর্নামেন্টে তার গোল সংখ্যা 13। তার নেতৃত্বে বাংলাদেশ টানা 2 বার সাফ ফুটবলের পর ফুটসালেও চ্যাম্পিয়ন হয়েছে। দর্শক, শেষ করছে আজকের মতো দুপুরে বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।